আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমাদের মার্কেটিং সেকেন্ড পার্টের সিলেবাস যা ছিল শেষ হয়েছে। আজকে থেকে আমাদের রিভিশন ক্লাস শুরু হবে, তাই তো? না, রিভিশন ক্লাসেই আমরা প্রথম অধ্যায় শেষ করেছি গত ক্লাসে, তাই না? হ্যাঁ, জি মিস। রিভিশন ক্লাস গত ক্লাসে প্রথম অধ্যায় শেষ করেছি। শর্ট সিলেবাস অনুযায়ী আজকে আমাদের কোন অধ্যায় পড়ার কথা বলো? তৃতীয় অধ্যায়। হ্যাঁ, তৃতীয় অধ্যায় বিপণন বা বাজারজাতকরণ কার্যাবলী। এই অধ্যায় থেকে দেখো শর্ট সিলেবাসে দেওয়া আছে বিপণন কার্যাবলীর ধারণা, বিপণন কার্যাবলী। আজকে আমরা এই দুটো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। রিভিশন, ঠিক আছে। 3.1 দেখো বিপণন কার্যাবলীর ধারণা, এটা 103 পৃষ্ঠার যেই পৃষ্ঠাটা ওটাই আমি এখানে দিয়েছি, তোমাদের বইয়ের 103 নাম্বার পৃষ্ঠা। ক্লাসে এগুলো আগেও পড়ানো হয়েছে, ক্লাসে পড়ানোর সময় আমি গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে দিয়েছি, তাই না? জি মিস। আচ্ছা, 103 পৃষ্ঠার প্রথম প্যারাতে দেখো, স্ক্রিন দেখতে পেলে এখানেও দেখতে পাবা যে দেখো আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি এবং আন্ডারলাইন করেছি। বাজার গবেষণা, পণ্য পরিকল্পনা, পরিবহন, গুদামজাতকরণ, পৃথকীকরণ, শ্রেণীবদ্ধকরণ, মালিকানা হস্তান্তর সংক্রান্ত কাজ, বিক্রয়োত্তর সেবাদান ইত্যাদি কাজের সমষ্টিকে বিপণন কার্যাবলী বলে। বিপণন কার্যাবলীর এখানে একটা সংজ্ঞা আছে। আর এই লাইনটিও দেখো সেকেন্ড প্যারায়, এই লাইনটিও আমরা ক্লাসে দাগিয়েছিলাম যে বিপণন কাজের সাথে 3টি গুরুত্বপূর্ণ উপাদান জড়িত, সেগুলো হচ্ছে পণ্য, কর্ম এবং ব্যক্তি। অনেক সময় বহু নির্বাচনের প্রশ্ন হয়, বিপণন কাজের সাথে কয়টি গুরুত্বপূর্ণ উপাদান জড়িত? তখন আনসার কি হবে? পণ্য, কর্ম এবং ব্যক্তি। হ্যাঁ, এই 3টি গুরুত্বপূর্ণ উপাদান জড়িত। থার্ড প্যারাতে দেখো, বিপণনের কাজগুলো উৎপাদক এবং চূড়ান্ত ভোক্তার মধ্যে সংযোগ সৃষ্টি করে। এই লাইনটি দিয়েও অনেক সময় প্রশ্ন হয় যে বিপণন কাজগুলো কাদের মধ্যে সংযোগ সৃষ্টি করে? তখন আনসার কি হবে? উৎপাদক এবং চূড়ান্ত ভোক্তার মধ্যে ভোক্তাদের মধ্যে সংযোজন সৃষ্টি করে। ভেরি গুড। সংযোগ সৃষ্টি করে। এরপরে একটা লাইন বাদ দিয়ে দেখো, বিপণন কার্যাবলী হলো উৎপাদকের নিকট থেকে ভোক্তার নিকট পণ্য পৌঁছানোর সাথে জড়িত সংশ্লিষ্ট কাজ। বিপণন কার্যাবলীর আরেকটি সংজ্ঞা আমরা এই লাইন থেকে পাবো। বিপণন কার্যাবলী হচ্ছে উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর সাথে জড়িত সংশ্লিষ্ট কাজ। এখন এই সংশ্লিষ্ট কাজ বলতে কোনগুলোকে বোঝানো হয়েছে খেয়াল করে, অ্যারো চিহ্ন দিয়ে আমি পরের লাইনটাতে চলে গিয়েছি, আন্ডারলাইন করা আছে দেখো। সংশ্লিষ্ট কাজ, এই যে নিচে অ্যারো চিহ্ন দিয়েছি, সেই সংশ্লিষ্ট কাজ কোনগুলো? সংশ্লিষ্ট কাজগুলো হচ্ছে ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, অর্থসংস্থান, ঝুঁকি গ্রহণ, মান নির্ধারণ, শ্রেণীবদ্ধকরণ, বাজার উন্নয়ন ইত্যাদি। ঠিক আছে? তাহলে আমরা যদি প্রশ্ন হয় যে বিপণন কার্যাবলী কি বা বিপণন কার্যাবলী কাকে বলে, তখন আমরা কিভাবে আনসার লিখব? কেউ একজন বলো। বাজার গবেষণা, পণ্য পরিকল্পনা, পরিবহন, গুদামজাতকরণ, পৃথকীকরণ, শ্রেণীবদ্ধকরণ, মালিকানা হস্তান্তর সংক্রান্ত কাজ, বিক্রয়োত্তর সেবাদান ইত্যাদি কাজের সমষ্টিকে বিপণন কার্যাবলী বলে। তুমি কি আগে এই সংজ্ঞাটি শিখেছিলে না অন্য কোনো সংজ্ঞা শিখেছো?
প্রশ্নের আনসার কে দিয়েছিলে? তাহমিনা দিয়েছিলে, তাই না? জি মিস। হ্যাঁ, আগে কোন সংজ্ঞাটা শিখছিলা? এটাই শিখছিলা? না মিস, কোনটা শিখছো? মিস কোশ্চেনটা বুঝিনি, সরি। বিপণন কার্যাবলী কাকে বলে? এই প্রশ্নের উত্তর তুমি কোনটা শিখেছিলে? এখন যেটা বলেছো এটাই শিখেছো না অন্য কোনো আনসার শিখেছো? মিস এটাই শিখেছি। এটাই শিখেছিলে, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। মানে নতুন করে এখন কিছু শেখার দরকার নেই, যা শিখেছো সেটাই হচ্ছে এখন রিভিশন হবে, এই জন্য আমি জিজ্ঞেস করেছি। জি মিস। আচ্ছা, তাহলে এই যে বিপণন কার্যাবলীর ধারণা, এখান থেকে তোমরা দুইটা প্রশ্ন পাবা। সেটা হচ্ছে তোমাদের এই অধ্যায়ের শেষে দেখো জ্ঞানমূলক কোশ্চেন, যেটা বিপণন কার্যাবলী কি পেয়েছো? আমার এখানে 144 পৃষ্ঠা, তোমাদের আরেকটু বেশি হবে। 153 পৃষ্ঠার 1 নম্বর। 153 পৃষ্ঠার 1 নাম্বার। আর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন দেখো, বিপণন কার্যাবলী বলতে কি বোঝায়? মিস 1 নম্বরই আছে। কত নাম্বার পৃষ্ঠা এটা তোমাদের? 156 নম্বর পৃষ্ঠা। 156। আচ্ছা, বিপণন কার্যাবলী বলতে কি বোঝায়? এই প্রশ্নের আনসারটা কেউ আমাকে একটু পড়ে শোনাও। সরি। বাজার গবেষণা, পণ্য পরিকল্পনা, পরিবহন, গুদামজাতকরণ, পৃথকীকরণ, শ্রেণীবদ্ধকরণ, মালিকানা হস্তান্তর, বিক্রয়ত্ব সেবাদান ইত্যাদি কাজের সমষ্টিকে বিপণন কার্যাবলী বলে। বিপণন কার্যাবলী হলো একটি প্রক্রিয়া ভিত্তিক কাজ। বিপণনের এ সকল কার্য সম্পাদনের সাথে বেশ কিছু মৌলিক ধারণা জড়িত। এগুলো হলো প্রয়োজন, অভাব, চাহিদা, পণ্য, সেবা, অভিজ্ঞতা, ভ্যালু, সন্তুষ্টি, বিনিময়, লেনদেন, সম্পর্ক, বাজার ইত্যাদি। এই বিষয়গুলো নিয়েই বিপণন প্রক্রিয়াটি গড়ে ওঠে। বিপণন বাজারের সাথে 3টি গুরুত্বপূর্ণ উপাদান জড়িত। এগুলো হলো বিপণন পণ্য, বাজারের না, বিপণন কাজের হবে। দেখো, বিপণন কাজের সাথে। হ্যাঁ, বিপণন কাজের সাথে। হ্যাঁ, 3টি গুরুত্বপূর্ণ উপাদান জড়িত, এগুলো হলো পণ্য, কর্ম এবং ব্যক্তি। আচ্ছা, সেকেন্ড প্যারার একটি লাইন, এটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে নিয়েছে, ঠিক আছে? প্রথম অধ্যায়ে আমরা বিপণনের মৌলিক ধারণা পড়েছিলাম এর আগে, সেই মৌলিক ধারণাগুলোর নাম দিয়েছে এখানে। এটা ছাড়া কিন্তু এক্সট্রা আর কোনো কথা নাই। বা বিপণন কার্যাবলীর ধারণার মধ্যে আমরা যা পড়েছি সেই তথ্যগুলো কিন্তুই আছে, ঠিক আছে? কাজেই বিপণন কার্যাবলী বলতে কি বোঝায় এটা পড়লেই কিন্তু তোমার জ্ঞানমূলক কোশ্চেনের আনসারও চলে আসবে। বিপণন কার্যাবলী কি, ঠিক কিনা দেখো? ঠিক জি মিস। বলেছি? আচ্ছা, তাহলে বিপণন কার্যাবলী বলতে কি বোঝায় এই প্রশ্নের আনসারটা পড়বা বাসায়। এরপরে চলে যাচ্ছি আমরা 3.2 বিপণনের কার্যাবলী। দেখতে পাচ্ছ সবাই? জি মিস। বিপণনের কার্যাবলীকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে: বিনিময় কার্যাবলী, বন্টন কার্যাবলী, সহায়ক কার্যাবলী। বিনিময় কার্যাবলী আবার 2 প্রকার: ক্রয়, বিক্রয়। বন্টন কার্যাবলী 3 প্রকার: পরিবহন, গুদামজাতকরণ, মোড়ককরণ। আর সহায়ক কার্যাবলী 5 প্রকার: অর্থসংস্থান, ঝুঁকি গ্রহণ, মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ, বাজার তথ্য সংগ্রহ, বিক্রয়োত্তর, সেবাদান। ঠিক আছে, আমরা চেষ্টা করবো আজকে বিপণন কার্যাবলীর এই সবগুলো শেষ করতে। বিনিময় কার্যাবলী দেখো, বিনিময় কাজের মাধ্যমে পণ্য বা সেবার মালিকানা সত্ত্ব হস্তান্তরিত হয়। ঠিক আছে, বিনিময় কাজের মাধ্যমে পণ্য বা সেবার মালিকানা সত্ত্ব হস্তান্তরিত হয়। বিনিময় কাজ 2 প্রকার, একটি হচ্ছে ক্রয় আর একটি হচ্ছে বিক্রয়। এখন ক্রয় কি, প্রথমে সংজ্ঞাটা লিখবা। এটা ক্লাসে কিন্তু আমি বলেছিলাম, যে প্রক্রিয়ায়
তোমাদের বইতে কি আছে? প্রক্রিয়ায় ভিত্তিতে না কি? প্রক্রিয়ার ভিত্তিতে কোনটা? প্রক্রিয়ায় ভিত্তিতে আপনি কেটে দিতে বলেছিলেন, আর হচ্ছে আচ্ছা। প্রক্রিয়ায় বলেছিলেন। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। যে প্রক্রিয়ায় অর্থের বিনিময়ে বিক্রেতার কাছ থেকে পণ্য বা সেবার মালিকানা ক্রেতার কাছে হস্তান্তরিত হয় তাকে ক্রয় বলে। খুব ইজি একটা সংজ্ঞা, একবার পড়লেই বলতে পারার কথা। যে প্রক্রিয়ায় অর্থের বিনিময়ে বিক্রেতার কাছ থেকে পণ্য বা সেবার মালিকানা ক্রেতার কাছে হস্তান্তরিত হয় তাকে ক্রয় বলে। কে বলতে পারবে? না দেখে বলো। যে প্রক্রিয়ায় অর্থের বিনিময়ে বিক্রেতার কাছ থেকে পণ্য বা সেবার মালিকানা ক্রেতার থেকে স্থানান্তরিত হয় তাকে ক্রয় বলে। হ্যাঁ, বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে হস্তান্তরিত হবে পণ্য বা সেবার মালিকানা। ঠিক আছে, প্রথমে আমরা সংজ্ঞাটা লিখব, তারপর লিখব ক্রয় হচ্ছে বিপণন প্রক্রিয়ার প্রথম এবং প্রধান কাজ। উৎপাদন কাজ পরিচালনা বা পরবর্তীতে বিক্রয়ের জন্য পণ্য বা সেবা ক্রয় করা হয়। অর্থাৎ যিনি উৎপাদন করবেন তিনি উৎপাদন কাজ চালিয়ে যাওয়ার জন্য বা অব্যাহত রাখার জন্য ক্রয় করেন। আর খুচরা ব্যবসায়ী বা পাইকারি ব্যবসায়ী যারা, তারা হচ্ছে পরবর্তীতে বিক্রয়ের জন্য পণ্য বা সেবা ক্রয় করেন। এই কথাটাই সেকেন্ড লাইনে বলা হয়েছে, উৎপাদন কাজ পরিচালনা বা পরবর্তীতে বিক্রয়ের জন্য পণ্য বা সেবা ক্রয় করা হয়। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন হয় ক্রয় বলতে কি বোঝায়, পারা যাবে? ইনশাআল্লাহ মিস, পারবো। ইনশাআল্লাহ। আচ্ছা, ক্রয়ের সাথে আরো কিছু বিষয় জড়িত থাকে, দেখো। ক্রয় প্রসঙ্গে চার্চিল এবং পিটার বলেছেন, ভোক্তার চাহিদা পূরণে পর্যাপ্ত পণ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানই হচ্ছে ক্রয়। বিপণনের ক্ষেত্রে ক্রয় কাজ বলতে নিচের বিষয়গুলোকে বোঝানো হয়, যেমন প্রয়োজন নির্ধারণের জন্য পলিসি প্রণয়ন ও বাস্তবায়ন, সঠিক সরবরাহের উৎস নির্বাচন, অর্থাৎ কোন উৎস থেকে ক্রয় করা হবে সেটি, বিক্রয় বা ব্যবসার ক্ষেত্রে ব্যবহারযোগ্য পণ্য নির্ধারণ, প্রাপ্তব্য পণ্যের উপযুক্ততা যাচাইকরণ। প্রাপ্তব্য মানে হচ্ছে যে পণ্যগুলো পাওয়া যাবে, সেই পণ্যের উপযুক্ততা যাচাইকরণ, পণ্যের মূল্য ও সরবরাহের শর্ত নির্ধারণ, সত্য হস্তান্তর। বিপণনের ক্ষেত্রে ক্রয় বলতে এই বিষয়গুলোকে বোঝানো হয়েছে। এরপরে চলে যাচ্ছি আমরা বিক্রয়। ভোক্তার প্রয়োজন নির্ধারণ, চাহিদা সৃষ্টি, ক্রেতা অনুসন্ধান, পণ্য সম্পর্কে ক্রেতাকে উপদেশ দান এবং আলাপ আলোচনার মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর কাজকে বিক্রয় বলা হয়। বিক্রয়ের মাধ্যমে প্রথমে সংজ্ঞা, এরপরে দেখো বইতে দাগানো হয়েছিল, এরপরে আমরা এই লাইনটা লিখব। বিক্রয়ের মাধ্যমে পণ্যের সত্য হস্তান্তর করলেই চলে না, একটা কমা দিবা। সেই সাথে পণ্য পরিকল্পনার উন্নয়ন, চাহিদা সৃষ্টি, ক্রেতা সৃষ্টি, বিক্রয়ের শর্তাবলী নির্ধারণ ইত্যাদি কার্যাবলী সম্পাদনের প্রয়োজন হয়। ঠিক আছে, যদি প্রশ্ন হয় বিক্রয় বলতে কি বোঝায়, পারা যাবে? ইনশাআল্লাহ মিস। ইনশাআল্লাহ। আমাদের বিনিময় কাজ শেষ, এখন চলে যাব আমরা বন্টন কার্যাবলী। সরি, বন্টন কার্যাবলীর একটা পেজ মিস হয়েছে এখানে। আচ্ছা, বন্টন কার্যাবলী তোমরা একটু বইতে দেখো। ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য পৌঁছে দেওয়া সংক্রান্ত সম্পাদিত বিপণন কাজই হচ্ছে বন্টন কার্যাবলী। অর্থাৎ ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য পৌঁছে দেওয়ার সাথে যে কাজগুলো জড়িত সেই কাজগুলোকে বলা হচ্ছে বন্টন কার্যাবলী। বন্টন কার্যাবলী 3 প্রকার, একটি হচ্ছে পরিবহন, পরেরটি গুদামজাতকরণ, এরপর একটি মোড়ককরণ। প্রথমে দেখো পরিবহন, ইংরেজিতে বলা হয় ট্রান্সপোর্টেশন।
পরিবহন বিপণনের অন্যতম ও গুরুত্বপূর্ণ কাজ। বিপণনের এই কাজের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এই লাইনটি আন্ডারলাইন করা ছিল। এই লাইন দিয়ে বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে যে বিপণনের কোন কাজের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়, কোন কাজের মাধ্যমে? পরিবহন। পরিবহনের অথবা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, বিপণনের পরিবহন কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? স্থানগত স্থানগত উপযোগ। ভেরি গুড। এর পরের লাইনটা দেখো, ব্র্যাকেটের ভিতরে আমরা রেখেছি। এটা দিয়ে হচ্ছে পরিবহন কাকে বলে। যদি জ্ঞানমূলক প্রশ্ন হয় তাহলে এই লাইন দিয়ে আনসার লিখতে পারবে। বিপণনের যে কাজের মাধ্যমে পণ্য উৎপাদকের কাছ থেকে ক্রেতার কাছে পৌঁছে দিয়ে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয় তাকে পরিবহন বলে। খুব সহজ একটা সংজ্ঞা। বিপণনের যে কাজের মাধ্যমে উৎপাদকের কাছ থেকে ক্রেতার কাছে পণ্য বা সেবা পৌঁছে দিয়ে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয় তাকে পরিবহন বলে। মনে থাকবে? জি মিস। আচ্ছা, সেকেন্ড প্যারায় দেখো, পণ্যের উৎপাদক এবং ভোক্তা একই স্থানে অবস্থান করে না। মানে পরিবহন করা কেন দরকার বা পরিবহন কিভাবে স্থানগত উপযোগ সৃষ্টি করে সেটার ব্যাখ্যা এখানে পাবে। পণ্যের উৎপাদক এবং ভোক্তা একই স্থানে অবস্থান করে না। বর্তমান বিশ্বে উৎপাদনের স্থান নির্বাচনে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে কাঁচামালের প্রাপ্তব্যতা, শ্রমিকের সরবরাহ, আবহাওয়া ইত্যাদি। অর্থাৎ কোথায় উৎপাদন করব আমি, এটা ডিপেন্ড করে হচ্ছে কিছু বিষয়ের উপর। সেই বিষয়গুলো কি? কাঁচামালের প্রাপ্তব্যতা, অর্থাৎ সহজে আমি কাঁচামাল পাবো কিনা। শ্রমিকের সরবরাহ, আমি যে ধরনের পণ্য উৎপাদন করব সেই কাজের জন্য সেই ধরনের শ্রমিক আমি পাবো কিনা। আবহাওয়া ইত্যাদি, অর্থাৎ আমি যেখানে আমার কারখানা স্থাপন করে উৎপাদন করব বা কাঁচামাল আমি যেখানে পাবো সেই এলাকার আবহাওয়া কেমন। এই বিষয়গুলো বিবেচনা করে উৎপাদনের স্থান নির্ধারণ করা হয়। অন্যদিকে সম্ভাব্য ক্রেতার মাঝে সরবরাহ করার জন্য পণ্য উৎপাদন করা হয়। কিন্তু কোনো পণ্যের প্রয়োজনীয় কাঁচামাল বা প্রয়োজনীয় শ্রমিক কিংবা উৎপাদনের অনুকূল পরিবেশ এবং উৎপাদিত পণ্যের ক্রেতা একই স্থানে অবস্থান করে না। অর্থাৎ উৎপাদনের স্থান এবং ক্রেতাদের মাঝে স্থানগত দূরত্ব বড় বাধা হিসেবে দেখা দেয়। এই বাধা দূর করাই হলো পরিবহনের কাজ। আমরা ক্লাসে উদাহরণ দিয়েছিলাম যে সিলেটে চা বাগান গড়ে ওঠে কেন বলো? সেখানকার আবহাওয়া চা গাছের উপযোগী, ঠিক আছে? সেখানকার যে শ্রমিক পাওয়া যায় তারা জানে যে কিভাবে চা গাছের যত্ন নিতে হয়, কিভাবে চায়ের পাতা তুলতে হয়, কিভাবে সেটা প্রক্রিয়াজাত করতে হয়, ঠিক কিনা বলো? জি মিস। তাহলে জি, মিস। সিলেটে কিন্তু যে উৎপাদনের স্থান নির্বাচনের তিনটা বিষয় বিদ্যমান: কাঁচামাল, শ্রমিকের সরবরাহ এবং আবহাওয়া। এখন কথা হচ্ছে সিলেটের উৎপাদিত চা তো শুধুমাত্র সিলেটবাসী পান করছে না, সারা দেশব্যাপী মানুষ পান করছে বাংলাদেশের। তাহলে এই যে সিলেটের উৎপাদিত চা তুমি ঢাকায় বসে কিনতে পারছো, চা পান করতে পারছো, এটা কিভাবে সম্ভব হচ্ছে? পরিবহনের মাধ্যমে, ঠিক আছে? এখন বুঝতে পেরেছো যে উৎপাদনের স্থান এবং ক্রেতার মাঝে স্থানগত দূরত্ব বড় বাধা হিসেবে দেখা দেয়, আর এই বাধা দূর করাই হচ্ছে পরিবহনের কাজ। সেকেন্ড বন্টন কার্যাবলীটি হচ্ছে গুদামজাতকরণ। পণ্যের সময়গত বা কালগত, কালগত মানেই হচ্ছে সময়গত, ঠিক আছে? এই কারণে বা শব্দটি ব্যবহার করেছে। পণ্যের সময়গত বা কালগত উপযোগ সৃষ্টির লক্ষ্যে পণ্য সামগ্রী নিরাপদ স্থানে সঠিক অবস্থায় সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলে। প্রত্যেকটা কাজের সংজ্ঞা শিখবা, জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে, ঠিক আছে? যদি প্রশ্ন হয় গুদামজাতকরণ কাকে বলে, কি লিখবা আনসার? পণ্যের সময়গত বা কালগত উপযোগ সৃষ্টির লক্ষ্যে পণ্য সামগ্রী নিরাপদ স্থানে সঠিক অবস্থায় সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলে। ভেরি গুড। এখন সেকেন্ড প্যারায় দেখো। মিস, হ্যাঁ একটা বলো কোশ্চেন ছিল। বলো।
এখানে যে লাস্টে বলেছিল যে অর্থাৎ উৎপাদন এবং চূড়ান্ত বিক্রয়ের মধ্যবর্তী সময় পর্যন্ত পণ্য ধরে রাখাকে গুদামজাতকরণ বলে। এটা যদি গুদামজাতকরণের সংজ্ঞা হিসেবে দেয়া হয় তাহলে কি হবে? অবশ্যই হবে, হবে না কেন? এটা তো একজন দেখো এ প্রসঙ্গে অর্থাৎ গুদামজাতকরণ প্রসঙ্গে আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে। একটি সংস্থা গুদামজাতকরণের সংজ্ঞা দিয়েছে, সেই সংজ্ঞাটাই হচ্ছে এইটা, উৎপাদন এবং চূড়ান্ত বিক্রয়ের মধ্যবর্তী সময় পর্যন্ত পণ্য ধরে রাখাকে গুদামজাতকরণ বলে। বুঝতে পেরেছো? হবে। জি মিস। সেকেন্ড প্যারা দেখো, নির্দিষ্ট ঋতুতে বা সময়ে যে সকল পণ্য উৎপাদিত হয় তা উৎপাদনের মৌসুমে পরিপূর্ণভাবে নিঃশেষ হয়ে যায় না। অর্থাৎ নির্দিষ্ট ঋতুতে বা নির্দিষ্ট সময়ে যে পণ্য উৎপাদন করা হয় তার সম্পূর্ণটাই মানুষ ভোগ করে ফেলে না। তাই মৌসুমের প্রয়োজনের অতিরিক্ত উৎপাদিত বা সংগৃহীত পণ্য সামগ্রী ভবিষ্যতে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের প্রয়োজন হয়। যেমন আমাদের দেশে শীতকালে নতুন আলু উঠে বাজারে, গোল আলু, তাই না? গরমের সময় কি নতুন জি। আলু দেখা যায়? না, তখন আরেকটা আলু হয়। এই যে শীতকালে উৎপাদিত আলু অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত কিন্তু উৎপাদন হয়। চাহিদা মেটানোর পর যে অতিরিক্ত আলু থেকে যায় সেটা ভবিষ্যতে ব্যবহার করার উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখে ব্যবসায়ীরা, আর সেটাই হচ্ছে আমরা সারা বছর ধরে ভোগ করি। শীতকালে যে মিস, এতগুলো আলু ওরা সংরক্ষণ করে? হ্যাঁ, সংরক্ষণ করার জন্য তো নির্ধারিত জায়গা আছে, ঠিক আছে? শীতকালেই কিন্তু আলু, টমেটো এগুলো উৎপাদিত হয় এবং সেগুলোই সংরক্ষণ বা গুদামজাতকরণের মাধ্যমে সারা বছর ধরেই ব্যবহার করা হয়। অর্থাৎ বিক্রেতারা বিক্রি করে, আমরা ক্রেতারা বা ভোক্তারা সেটা কিনে ভোগ করি। সাধারণত কৃষিজাত ও শিল্পজাত পণ্যের উৎপাদন কাল এবং ব্যবহার কালের অর্থাৎ উৎপাদনের সময় এবং ব্যবহারের সময়ের মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় তা ওই পণ্য ব্যবহারে বা বিক্রয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। গুদামজাতকরণের মাধ্যমে এরূপ প্রতিবন্ধকতা দূর করে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করা হয়। অর্থাৎ যে গুদামজাতকরণ কিভাবে সময়গত উপযোগ সৃষ্টি করে অথবা সময়গত প্রতিবন্ধকতা দূর করে। ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি মিস। আচ্ছা, বন্টনের লাস্ট কাজটি হচ্ছে মোড়ককরণ, ইংরেজিতে বলা হয় প্যাকেজিং। পণ্যের মান বজায় রেখে সঠিক ও সুষ্ঠুভাবে ক্রেতাদের মাঝে পণ্যটি পৌঁছে দেওয়া ও বিভিন্ন রকম উদ্দেশ্য অর্জনের জন্য পণ্য মোড়কের নকশাকরণ, উন্নয়ন ও পণ্যের গায়ে তা লাগানোর সাথে জড়িত কাজকে মোড়ককরণ বলে। এই লাইনটা কিন্তু আমরা পুরোটা সংজ্ঞা হিসেবে ধরিনি, আমরা সংজ্ঞা হিসেবে ধরেছি এখান থেকে। দেখতে পাচ্ছ তো সবাই, না? পণ্য মোড়কের নকশাকরণ, উন্নয়ন ও পণ্যের গায়ে তা লাগানোর সাথে জড়িত কাজকে মোড়ককরণ বলে। যদি জ্ঞানমূলক কোশ্চেন হয়, মোড়ককরণ কি, কি হবে আনসার? পণ্য মোড়কের মোড়কের নকশাকরণ, উন্নয়ন ও পণ্যের গায়ে তা লাগানোর সাথে জড়িত কাজকে মোড়ককরণ বলে। আচ্ছা, এই সংজ্ঞার 3টা শব্দ কি বুঝেছো? অর্থাৎ পণ্যটি যা দ্বারা আবৃত করা হবে সেটার প্রথমে ডিজাইন করা হয়, উন্নয়ন সেই ডিজাইনটাকে অর্থাৎ কাগজে কলমে অথবা কম্পিউটারের গ্রাফিক্সের মাধ্যমে আগে নকশাটা ঠিক করা হয়, তারপরে সেই নকশা অনুযায়ী সেই আবৃত করা হবে যেটা দিয়ে সেটা তৈরি করা হয় উন্নয়ন, এবং তা পণ্যের গায়ে লাগানো, অবশেষে সেটা সেইটা দিয়ে পণ্যটাকে আবৃত করা হয়, পণ্যটিকে ঢেকে দেওয়া হয়। এই যে কাজগুলো এগুলোকে বলা হচ্ছে মোড়ককরণ। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি? জি মিস। আচ্ছা, জি মিস। সেকেন্ড প্যারা দেখো, পণ্যের মান ঠিক রাখা এবং পণ্যের নিরাপত্তার জন্য মোড়ককরণ করা হলেও বর্তমানে পণ্যটি ক্রেতাদের মাঝে আকর্ষণীয় করে তোলার জন্য মোড়ককরণ করা হয়। খেয়াল করো, আমি কিছু কিছু শব্দের নিচে আন্ডারলাইন করেছি। কেন করেছি বলো? এটা ক্লাসে বলেছিলাম।
কেন করেছি? কি কি কারণে মোড়ককরণ করা হয় হ্যাঁ, তার ভেরি জন্য গুড। পয়েন্ট। হ্যাঁ, কি কি কারণে মোড়ককরণ করা হয় অথবা মোড়ককরণ করার প্রয়োজন কেন? আমরা আরো কিছু পয়েন্ট পাবো দেখো। আবার কিছু কিছু পণ্যের ক্ষেত্রে সরকার বা আন্তর্জাতিক আইন অনুযায়ী মোড়ককরণ বাধ্যতামূলক। বেবি ফুড, গুঁড়া দুধ, কেমিক্যাল সামগ্রী, রাসায়নিক দ্রব্য ইত্যাদি পণ্যের ক্ষেত্রে মোড়ককরণ বাধ্যতামূলক। তাই বলা যায় পণ্য উৎপাদন ও বন্টনের ক্ষেত্রে একদিকে যেমন মোড়ককরণের বাধ্যবাধকতা আছে, অন্যদিকে তেমনি পণ্যটিকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য এবং অক্ষত অবস্থায় দ্রুত ক্রেতার নিকট পৌঁছানোর নিমিত্তে, নিমিত্তে মানে উদ্দেশ্যে বা জন্যে মোড়ককরণ প্রয়োজন পড়ে। আচ্ছা, লাস্ট লাইনের এই কটা শব্দ একটু আন্ডারলাইন করবা। অক্ষত অবস্থায় দ্রুত ক্রেতার কাছে পৌঁছানোর জন্য বা পৌঁছানোর উদ্দেশ্যে। ঠিক আছে? তাহলে মোড়ককরণ কেন প্রয়োজন অথবা কেন মোড়ককরণ করা হয়? প্রথম পয়েন্ট আমরা পাবো পণ্যের মান ঠিক রাখা, এরপরে পণ্যের নিরাপত্তার জন্য, এরপরে পণ্যটি ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য। 4 নম্বর পয়েন্টে আমরা লিখব অক্ষত অবস্থায় দ্রুত ক্রেতার কাছে পণ্য পৌঁছানোর জন্য। আর লাস্ট পয়েন্টে লিখব যে অনেক সময় সরকার বা আন্তর্জাতিক আইন অনুযায়ী মোড়ককরণ বাধ্যতামূলক, যেমন বেবি ফুড, গুঁড়া দুধ, কেমিক্যাল সামগ্রী, রাসায়নিক দ্রব্য ইত্যাদি পণ্যের ক্ষেত্রে মোড়ককরণ বাধ্যতামূলক। সেক্ষেত্রে ব্যবসায়ীকে পণ্যের মোড়ককরণ করতে হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? জি মিস। আচ্ছা, বিনিময় কার্যাবলী, বন্টন কার্যাবলী থেকে আমরা যে প্রশ্নগুলো পাবো, প্রতিটা কার্যাবলী থেকে জ্ঞানের কোশ্চেন তো তোমরা পাবাই, যে ক্রয় কি, বিক্রয় কি, পরিবহন কি, গুদামজাতকরণ কি, মোড়ককরণ কি। ঠিক আছে, এই কোশ্চেনের আনসার গুলো তো শিখবাই, সেই সাথে অনুধাবনের কিছু কোশ্চেন পাবা। সেটা হচ্ছে অনুধাবনের কোশ্চেন আমার বইতে 4 নাম্বার, গুদামজাতকরণ বলতে কি বোঝায়? পেয়েছো কিনা দেখো। মিস আমাদের 4 নাম্বার। 5 নাম্বার, গুদামজাতকরণ যে উপযোগটি সৃষ্টি করে তা ব্যাখ্যা করো। জি মিস, 5 নাম্বার। আচ্ছা, আমার বইতে 6 নাম্বার, পণ্যের মোড়ক শুধুমাত্র মানই সুরক্ষা করে না, এটি পণ্যের প্রচারেও ভূমিকা রাখে। মিস 12 12 নাম্বার। নাম্বার। আচ্ছা, আমার বইতে 7 নাম্বার, ক্রয় বলতে কি বোঝায়? সরি 7 না, 8 নাম্বার, ক্রয় বলতে কি বোঝায়, আর 9 হচ্ছে বিক্রয় বলতে কি বোঝায়? 18 আর 19 নাম্বার। আচ্ছা, দাগাও। আমার বইতে 12 নাম্বার, বিক্রয় কেন গুরুত্বপূর্ণ? এটা সিলেট 17, দিনাজপুর 19-এ এসছে, দেখো। মিস 23 নাম্বার। 23 আচ্ছা নাম্বার। আচ্ছা, ঠিক আছে। সত্যগত উপযোগ বলতে কি বোঝায়? এটা সিলেট 16-তে এসেছিল, আমার বইতে 13 নাম্বার। 24 নাম্বার। 24 নাম্বার। 25 আচ্ছা নাম্বার। আচ্ছা, এরপরের কোশ্চেনটা হচ্ছে সত্যগত উপযোগ কিভাবে সৃষ্টি হয় অথবা বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়, ব্যাখ্যা করো। চট্টগ্রাম 19-এ এসছে। 25 নাম্বার। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখো, কিভাবে স্থানগত উপযোগ সৃষ্টি হয় ব্যাখ্যা করো, অথবা পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে, ব্যাখ্যা করো। আমার বইতে 15 নাম্বার। কত? 26 নাম্বার। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখো, পণ্যের মোড়ককরণ কেন প্রয়োজন? এটা সম্মিলিত বোর্ড 18। মিস 32 32 নাম্বার। তারপরে আমার বইতে দেখো এখানে আছে 16 নাম্বার, মোড়ক পণ্যের আকর্ষণীয়তা বৃদ্ধি করে, ব্যাখ্যা করো। মিস 30 নাম্বার। 30 নাম্বার। 30 নাম্বার, আরেকটি বলেছে মোড়ক কিভাবে ক্ষয়ক্ষতির হাত থেকে পণ্যকে রক্ষা করে।
31 নম্বর। আচ্ছা, এই প্রশ্নের আনসার গুলো বাসায় একটু রিভিশন দিবা, হ্যাঁ? দেখবা যে ঘুরে ফিরে একই আনসার। যেমন মোড়ককরণ পড়লেই মোড়ককরণ সংক্রান্ত যত কোশ্চেন আছে তুমি আনসার করতে পারবা, যে পণ্যের মোড়ক পণ্যের আকর্ষণীয়তা কিভাবে বৃদ্ধি করে, মোড়ক কিভাবে ক্ষয়ক্ষতির হাত থেকে পণ্যকে রক্ষা করে, মোড়ককরণ কেন প্রয়োজন, এটা তো একদম সুন্দর করে পয়েন্ট আউট করে আমি বলে দিলাম যে কিভাবে লিখতে হবে। মোড়ককরণের যে দুটো প্রশ্ন বললাম সেগুলো দেখবা যে পণ্যের মোড়ককরণ কেন প্রয়োজন এই আনসারের সাথে মিল আছে। ঠিক আছে? যেমন পরিবহন পড়লে তুমি লিখতে পারবা যে পরিবহন কিভাবে স্থানগত উপযোগ সৃষ্টি করে। আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? জি জি মিস। মিস। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই থাক, হ্যাঁ? বিপণন কার্যাবলী কি, বিপণন কার্যাবলী বলতে কি বোঝায়, বিপণন কার্যাবলীর ধারণা থেকে এই দুটো প্রশ্ন পড়বা। আর বিপণনের কার্যাবলীর আমরা প্রথম দুটো শেষ করলাম, বিনিময় কার্যাবলী, বন্টন কার্যাবলী। এই দুটো থেকে কিন্তু অনেক প্রশ্ন পাওয়া গেল। এই প্রশ্নের উত্তরগুলো বাসায় একটু চোখ বুলাবা। ঠিক আছে? আজকে এতটুকুই থাক। জি মিস। নেক্সট ক্লাসে আমরা সহায়ক কার্যাবলী পড়বো এবং সেখান থেকেও দেখবো অনেক কোশ্চেন পাওয়া যাবে। আজকে যতটুকু পড়েছি তার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। কারো কোনো প্রশ্ন নেই? না মিস। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমি আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। মিস আসসালামু মিস আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।